27 18 ফেব্রুয়ারি 2021 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত জাতীয় নিরাপদ খাদ্য দিবস 2021 উদযাপন উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। সুধীবৃন্দ, অনুষ্ঠানে গণভবন প্রান্ত থেকে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপি। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত আছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব শ.ম. রেজাউল করিম এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সাধন চন্দ্র মজুমদার এমপি। মঞ্চে আরও উপস্থিত রয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ডক্টর মোসাম্মদ নাজমান আরা খানম। আরও উপস্থিত রয়েছেন সম্মানিত জনপ্রতিনিধিবৃন্দ, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ী সংগঠনের সম্মানিত প্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের সম্মানিত প্রতিনিধিবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ। জাতীয় নিরাপদ খাদ্য দিবস 2021 উদযাপন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠান শুরু করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। সুধীবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রীর সদয় সম্মতিক্রমে জাতীয় নিরাপদ খাদ্য দিবস 2021 উদযাপন অনুষ্ঠান শুরু করছি। ঘোষণায় আছি আমি নাইমা হোসেন, উপসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়, এবং আমি এ.কে.এম. সোহেল, মহাপরিচালক, দুর্নীতি দমন কমিশন। টেকসই উন্নয়ন, সমৃদ্ধ দেশ, নিরাপদ খাদ্যের বাংলাদেশ স্লোগান নিয়ে কোভিড-19 এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে চতুর্থবারের মতো পালিত হচ্ছে জাতীয় নিরাপদ খাদ্য দিবস 2021। স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল একটি সুখী, সমৃদ্ধ, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ে তোলার। সেই স্বপ্ন বাস্তবায়নের প্রত্যয়ে সুস্থ, সবল, মেধাবী ও কর্মক্ষম জাতি গড়ার লক্ষ্যে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, আধুনিক বাংলার রূপকার বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারই ফলশ্রুতিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক উন্নয়নে বিভিন্ন দেশকে পেছনে ফেলে লাল সবুজের এই বাংলাদেশ আজ উন্নয়নের অগ্রযাত্রায় অদম্য। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ আজ এক বিস্ময়কর উন্নয়ন ও অগ্রগতির উদাহরণ। মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী সিদ্ধান্তে 54 বছরের পুরাতন পিওর ফুড অর্ডিন্যান্স 1959 রহিত করে যুগান্তকারী নিরাপদ খাদ্য আইন 2013 প্রণীত হয়। 1 ফেব্রুয়ারি 2015 এ আইন কার্যকর হয় এবং তা বাস্তবায়নের জন্য 2015 সালের 2 ফেব্রুয়ারি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয়। বিজ্ঞানসম্মত পদ্ধতির যথাযথ অনুশীলনের মাধ্যমে নিরাপদ খাদ্য প্রাপ্তির অধিকার নিশ্চিতকরণে খাদ্য উৎপাদন, আমদানি, প্রক্রিয়াকরণ, মজুদ, সরবরাহ ও বিক্রয় সংশ্লিষ্ট কার্যক্রম নিয়ন্ত্রণ, পরিবীক্ষণ এবং নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট সকল সংস্থার কার্যাবলীর সমন্বয় সাধন করা এ কর্তৃপক্ষের মূল দায়িত্ব। উপস্থিত সুধী, এখন স্বাগত বক্তব্য প্রদান করবেন খাদ্য মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ডক্টর মোসাম্মদ নাজমান আরা খানম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সন্ধিক্ষণে আয়োজিত জাতীয় নিরাপদ খাদ্য দিবস 2021 এর আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, আধুনিক বাংলাদেশের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অনুষ্ঠানের সম্মানিত সভাপতি
খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সাধন চন্দ্র মজুমদার এমপি, অনুষ্ঠানের বিশেষ অতিথি মাননীয় মন্ত্রী কৃষি মন্ত্রণালয় ডক্টর আব্দুর রাজ্জাক এমপি, মাননীয় মন্ত্রী মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় জনাব শমা রেজাউল করিম এমপি, উপস্থিত মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সম্মানিত সিনিয়র সচিব ও সচিববৃন্দ, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান সহ সকল পর্যায়ের সম্মানিত সরকারি ও বেসরকারি কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। সকলকে জানাচ্ছি মুজিব বর্ষের শুভেচ্ছা। বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধা জানাচ্ছি জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধে 30 লাখ শহীদ এবং 2 লাখ নির্যাতিত মা বোনের প্রতি, বীর মুক্তিযোদ্ধাদের প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম। আমি গভীর বেদনার সঙ্গে স্মরণ করছি 1975 সালের 15ই আগস্টের ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ডে নির্মমভাবে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ সেই রাতের সকল শহীদকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, ভাষা আন্দোলনে আত্মাহুতি দানকারী সকল ভাষা শহীদকে। মাননীয় প্রধানমন্ত্রী, দেশের সকল মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করার প্রত্যয়ে টেকসই উন্নয়ন সমৃদ্ধ দেশ, নিরাপদ খাদ্যের বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চতুর্থবারের মতো উদযাপিত হচ্ছে জাতীয় নিরাপদ খাদ্য দিবস। সময়োপযোগী প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত এ উপলক্ষে করোনা মহামারীর মধ্যেও মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের সময় দিয়েছেন, আপনাকে জানাই পরম শ্রদ্ধা ও অশেষ কৃতজ্ঞতা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা বিনির্মাণের অন্যতম হাতিয়ার হচ্ছে সুস্থ ও কর্মক্ষম জনগোষ্ঠী। আর সুস্বাস্থ্যের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর নিরাপদ খাদ্য গ্রহণ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে জনগণের পুষ্টি স্তর উন্নয়ন ও জনস্বাস্থ্যের উন্নতি সাধনকে রাষ্ট্রের প্রাথমিক দায়িত্ব হিসেবে গণ্য করা হয়েছে। জনগণের শেষ সাংবিধানিক অধিকার পূরণের লক্ষ্যে আপনার দূরদর্শী নেতৃত্ব ও সঠিক নির্দেশনার আলোকে খাদ্য মন্ত্রণালয় কাজ করছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দেশের সকল মানুষের নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণের লক্ষ্যে খাদ্যের মান নিয়ন্ত্রণে সরকারের কেন্দ্রীয় সমন্বয়কারী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে। সংস্থাটি খাদ্যে ভেজাল রোধে বিভিন্ন সভা, সেমিনার ও প্রচারণামূলক কার্যক্রম সহ আইন ও বিধির আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, খাদ্যের নিরাপত্তা ও গুণগত মান পরীক্ষণ, নিরাপত্তার মান অনুসারে হোটেল রেস্টুরেন্টকে গ্রেডিং প্রদান ও নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সঠিক ও সময়োপযোগী দিক নির্দেশনায় করোনাজনিত ছুটিকালীন সময়ে খাদ্য মন্ত্রণালয় সহ অধীনস্থ সকল দপ্তর সংস্থার মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগণ সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছেন। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সহায়তায় করোনা পরিস্থিতিতে দেশের দুস্থ কর্মহীন মানুষের দোরগোড়ায় আপনার দেয়া খাদ্য উপহার পৌঁছে দিয়েছেন। এ সময়ে খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের 6 জন কর্মকর্তা কর্মচারী মৃত্যুবরণ করেছেন এবং 2 শতাধিক কর্মকর্তা কর্মচারী আক্রান্ত হয়ে কষ্ট ভোগ করেছেন। এখনো অনেকে আক্রান্ত আছেন। আমি পরলোকগত সহকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং এখনো যারা আক্রান্ত আছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। করোনা পরিস্থিতিতে দেশের হতদরিদ্র পরিবারের মাঝে 10 টাকা কেজি দরে পরিবার প্রতি 30 কেজি চাল বিক্রয়ের নিয়মিত বিতরণকাল 5 মাসের অতিরিক্ত আরো 1 মাস বৃদ্ধি করা হয়। এ খাতে গত অর্থ বছরে 8,87,000 মেট্রিক টন চাল বিতরণ করা হয়, যা পূর্ববর্তী বছরের চেয়ে 19.37% বেশি। শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধাহাবে নিরুদ্দেশ এ প্রতিপাদ্য নিয়ে 2016 সালে শুরু হওয়া খাদ্য বান্ধব কর্মসূচি এর মাধ্যমে দেশের 2.5 কোটিরও অধিক মানুষ সরাসরি উপকৃত হচ্ছেন। এছাড়া করোনা সংক্রমণ প্রেক্ষাপটে মহানগর, জেলা, উপজেলা, শহরের নিম্ন আয়ের ও কর্মহীন মানুষের জন্য 10 টাকা কেজি দরে বিশেষ ওএমএস এর মাধ্যমে 21 লক্ষ কার্ডের মাধ্যমে 68,000 মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। এক্ষেত্রেও পূর্ববর্তী বছরের চেয়ে 24.27% বেশি পরিমাণে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। সম্মানিত সুধী, বৈশ্বিক দারিদ্র্য দূরীকরণ এবং মানব সম্পদ উন্নয়নের জন্য
জাতিসংঘ ঘোষিত এসডিজির একটি অন্যতম সূচক হলো 2030 সালের মধ্যে সকল মানুষ, বিশেষ করে অরক্ষিত পরিস্থিতিতে বসবাসকারী জনগোষ্ঠী, দরিদ্র জনগণ ও শিশুদের জন্য অগ্রাধিকার সহ বছরব্যাপী নিরাপদ, পুষ্টিকর ও পর্যাপ্ত খাদ্যপ্রাপ্তি নিশ্চিত করা। এই প্রত্যয়কে সামনে রেখেই বর্তমান সরকার অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা ও প্রেক্ষিত পরিকল্পনায় জনগণের নিরাপদ খাদ্যপ্রাপ্তি নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রয়াস নিয়েছে। ইতিমধ্যে খাদ্য মন্ত্রণালয় কর্তৃক জাতীয় খাদ্য পুষ্টি নিরাপত্তা নীতি 2020 প্রণয়নপূর্বক তা বাস্তবায়নে কার্যক্রম গ্রহণ করা হয়েছে। জাতীয় খাদ্য গ্রহণ নির্দেশিকা হালনাগাদ করা হয়েছে। অত্যন্ত সচেতনতার সাথে পুষ্টি সংবেদনশীল দ্বিতীয় রাষ্ট্রীয় বিনিয়োগ পরিকল্পনা বাস্তবায়ন কাজ মনিটরিং করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সদয় জ্ঞাতার্থে জানাতে চাই, সকলের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে নিরাপদ খাদ্য আইন 2013-র আওতায় ইতিমধ্যে 3টি বিধি, 7টি প্রবিধি প্রণয়ন করে তা খাদ্য উৎপাদন থেকে ভোগ পর্যন্ত প্রতিটি পর্যায়ে বিজ্ঞানসম্মতভাবে প্রয়োগ করা হচ্ছে। খাদ্যে ভেজাল রোধকল্পে প্রতিকারমূলক ব্যবস্থার পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থার প্রতিও সমভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে প্রাথমিক খাদ্য উৎপাদনের সাথে জড়িত বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থার সাথে সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে খাদ্যের প্রাথমিক উৎপাদন যাতে নিরাপদ হয় সে বিষয়ে নীতি ও কর্মকৌশল প্রণয়নে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কাজ করছে। কর্তৃপক্ষ এ লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর সহ অন্যান্য অংশীজন প্রতিষ্ঠানের সাথে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস, গুড অ্যাকোয়াকালচার প্র্যাকটিসেস, গুড হাজবেন্ডারি প্র্যাকটিসেস ইত্যাদি উৎকৃষ্ট উৎপাদন চর্চা অনুসরণের জন্য নীতি ও কর্মকৌশল প্রণয়নের ক্ষেত্রে নিবিড়ভাবে সহায়তা করছে। কার্যকর নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা পদ্ধতির প্রচলন ও নিরাপদ খাদ্য আইন 2013 সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে খাদ্য শিল্প প্রতিষ্ঠান ও খাদ্য প্রক্রিয়াকরণ কারখানায় হ্যাচাপ, জিএমপি, জিএসপি, আইএসও মান ও গাইডলাইন অনুসরণের জন্য নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সহায়তা করে যাচ্ছে। অন দ্য স্পট স্ক্রিনিং এর মাধ্যমে ভেজাল খাদ্য শনাক্তকরণে এফও এর সহযোগিতায় একটি মোবাইল ল্যাবরেটরি ভ্যানের কার্যক্রম চালু করা হয়েছে। খাদ্যের নিরাপত্তা ও গুণগত মান পরীক্ষার জন্য 6টি বিভাগীয় শহরে 6টি ল্যাবরেটরি নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। ঢাকায় আন্তর্জাতিক মানের রেফারেন্স ল্যাবরেটরি নির্মাণের জন্য জাইকার সাথে ইতিমধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এছাড়া বিভিন্ন পর্যায়ে 307 জন কর্মকর্তা কর্মচারী নিয়োগের মাধ্যমে জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে। ঢাকা শহরের 87টি হোটেল রেস্তোরাঁর খাদ্যের মান নিয়মিত পরীক্ষণ ও মনিটরিং করে মান ভিত্তিক গ্রেডিং করে এ, বি, সি ক্যাটাগরি স্টিকার প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য সকল হোটেল রেস্তোরাঁকে মান ভিত্তিক গ্রেডিং করে তাদেরকেও স্টিকার প্রদান করা হবে। এছাড়া ডিজিটাল পদ্ধতিতে নজর অ্যাপসের মাধ্যমে হোটেল রেস্তোরাঁ, রান্নাঘর ও খাবার পরিবেশনের স্থান অনলাইন মনিটর কার্যক্রম পাইলট ভিত্তিতে চালু করা হয়েছে। খাদ্য শিল্পে ব্যবহৃত রেফ্রিজারেটরে তাপমাত্রা ডাটা লগার নামে অন্য একটি ডিভাইস সংযোজন করে সঠিক তাপমাত্রা সংরক্ষণ করা হচ্ছে কিনা তা মনিটর করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সুযোগ্য নেতৃত্বে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত সোনার বাংলা গড়ার যুদ্ধে আমরা আপনার সহযোদ্ধা। খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর প্রত্যক্ষ পরামর্শ ও নির্দেশনার আলোকে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে দেশের সকল মানুষের জন্য পুষ্টিসম্মত নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বদ্ধপরিকর। টেকসই উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অদম্য অগ্রযাত্রায় আপনি কাণ্ডারী আর আমরা আপনার অনুসারী। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আপনার বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বের ফসল। আপনার হাতে গড়া একটি প্রতিষ্ঠান জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের জন্য প্রয়োজনীয় সুস্থ, সবল ও কর্মঠ মানুষ তৈরির একটি প্রতিষ্ঠান। আর তাই এই প্রতিষ্ঠানটি শক্তিশালী ও কার্যকর করার জন্য আপনার আন্তরিক প্রয়াস ও ঐকান্তিক আগ্রহ আমাদেরকে অনুপ্রাণিত করে, আমাদেরকে শক্তি যোগায়। আজকেও আমরা আপনার মূল্যবান দিক নির্দেশনা প্রাপ্তির প্রত্যাশা করছি। আজকের আয়োজনে আপনার উপস্থিতি আমাদের দিবস উদযাপনকে মহিমান্বিত করেছে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেশের প্রয়োজনে আপনার নেতৃত্ব আরো সুদীর্ঘকাল অব্যাহত থাকুক এ কামনা মহান সৃষ্টিকর্তার নিকট। করোনামুক্ত বাংলাদেশে আগামী নিরাপদ খাদ্য দিবস উদযাপনের অভিপ্রায়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ সম্মানিত সচিবকে তাঁর মূল্যবান বক্তব্যের জন্য। জনগণের খাদ্য নিরাপত্তা বিধান ও সুষম পুষ্টি নিশ্চিত করে সুস্থ সবল একটি জাতি গঠনের পূর্ব শর্ত হল নিরাপদ খাদ্য প্রাপ্তি।
খাদ্যে বিভিন্ন দূষকের মিশ্রণ ও অণুজীবের উপস্থিতি, ভেজাল, অনিরাপদ মোড়ক এবং বিভ্রান্তিকর লেভেলিং ও বিজ্ঞাপন প্রতিরোধের লক্ষ্যে সরকারের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ তৎপর। কর্তৃপক্ষের দায়িত্ব ও কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা উপদেষ্টা পরিষদ, কেন্দ্রীয় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার সমন্বয় কমিটি, বিভাগ, জেলা ও উপজেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটি, কারিগরি কমিটি সমূহ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। সুধীমণ্ডলী, এবারে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব শ.ম. রেজাউল করিম এমপিকে তার বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সুন্দর অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা, জাতির আশা আকাঙ্ক্ষার শেষ আশ্রয়স্থল জননেত্রী শেখ হাসিনা, অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী জনাব সাধন চন্দ্র মজুমদার এমপি, অনুষ্ঠানের বিশেষ অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি কথা বলার শুরুতেই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের ইতিহাসের কালজয়ী মহামানব, যিনি শুধু একটা স্বাধীন বাংলাদেশে দেননি, সমকালীন ইতিহাসে তার মতো দূরদৃষ্টি সম্পন্ন জাতীয়তাবাদী চেতনাকে জাগ্রত করে প্রায় ২৫০০ বছরের বাংলা ভাষাভাষীদেরকে বাঙালি জাতীয়তা বোধে উদ্বুদ্ধ করার অনন্য নজির সৃষ্টি করে সমগ্র জীবন নিজের উৎসর্গ করে দিয়ে একটি শৃঙ্খলিত জাতিকে স্বাধীন সার্বভৌম দেশ দিয়েছেন, আমাদের আলাদা একটা পরিচয় দিয়েছেন আমাদের সেই মহান নেতা স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ১৯৭৫ সনের ১৫ আগস্ট ঘাতকের নির্মম বুলেটে শহীদ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যদেরকে, একই বছর কেন্দ্রীয় কারাগারে নির্মম হত্যাকাণ্ডের শিকার জাতীয় ৪ নেতা, মহান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদ, সম্ভ্রম হারানো ২ লক্ষ মা বোন। ২০০৪ সালের ২১ আগস্ট তৎকালীন বেগম খালেদা জিয়া সরকারের সরাসরি অংশগ্রহণে বঙ্গবন্ধু কন্যাকে তার সহকর্মীদের সহ নির্মমভাবে হত্যা করার যে আক্রমণ হয়েছিল, সেই আক্রমণের শিকার আমাদের পরম শ্রদ্ধেয় নেত্রী বেগম আইভি রহমান সহ যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। খাদ্য মন্ত্রণালয়কে ধন্যবাদ যে আজকের এই উপযোগী সময়ে একটি চমৎকার প্রতিপাদ্য বিষয় সামনে নিয়ে এসেছেন, টেকসই উন্নয়ন সমৃদ্ধ দেশ, নিরাপদ খাদ্যের বাংলাদেশ। আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ আইন সংবিধান, সংবিধানের ১৫ অনুচ্ছেদে ফান্ডামেন্টাল নিডস সেটা বলা হয়েছে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা। এগুলি কাগজপত্রেই শুধু ছিল। আমাদের বিভিন্ন সময় বক্তব্য রেখে অনেকে বলতেন অপার সম্ভাবনার বাংলাদেশ, শুধু সম্ভাবনার কথাটা দিয়েই শেষ হয়ে যেত। কিন্তু এই সম্ভাবনাকে যে বাস্তবায়িত করা যায় তার জাদুকরী নেতৃত্বের মধ্য দিয়ে এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন। মৌলিক চাহিদার যে ৪টি বিষয়, অন্ন, আজকে বাংলাদেশের কোথাও নোংরখানা খুলতে হয় না। আজকে বুভুক্ষ কোনো মানুষ কোথাও অনাহারে আছেন এই দৃষ্টান্ত নেই। কোন মানুষ বস্ত্রহীন অবস্থায় নেই, চিকিৎসার অভাব নেই। তাদের বাসস্থানের কথা সংবিধানে বলা হয়েছে, যেটা অতীতে এইভাবে বঙ্গবন্ধু শুরু করেছিলেন, কিন্তু তারপরে আর সেভাবে বাস্তবায়নের দিকে যায়নি। মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনা রয়েছে ৯ লক্ষ গৃহহীন মানুষকে
বিনামূল্যে গৃহ জমি দেওয়া, যার ইতোমধ্যে প্রায় 70,000 দেওয়া হয়েছে। আমি একটা স্টাডি করে দেখলাম, পৃথিবীর ইতিহাসে কোন দেশ বিনামূল্যে যাদের ঘর নেই তাদের ঘর জায়গা সহ স্থায়ী মালিকানা দেওয়ার এই নজিরবিহীন দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে একমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার ছাড়া কেউ দেখাতে পারেননি। এভাবে সংবিধানে যে অধিকারের কথাগুলি নাগরিকের ছিল সেটাকে বাস্তবায়িত করে প্রকৃতপক্ষে জনগণের মালিকানা জনগণকে ফিরিয়ে দেওয়া, তাদের অধিকারকে নিশ্চিত করা, সেটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার দেখাতে পেরেছেন। খাদ্যের যোগানটা প্রথম ছিল, কিন্তু এখন সেই খাদ্যটা হলো নিরাপদ খাদ্য, যেটা আমাদের সম্মানিত সচিব ক্যাটাগরিক্যালি বললেন। আমি যে মন্ত্রণালয়ে কাজ করছি সেই মন্ত্রণালয়েরও অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স ল্যাবরেটরি, এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই প্রথম করেছেন 2020 সালে, যেখানে 32 প্রকারের অ্যান্টিবায়োটিক রেসিডিউ পরীক্ষা করা হয় এবং 50টির অধিক হেভি মেটাল আইডেন্টিফাই করা যায়। বাংলাদেশ তো অনেক দিন স্বাধীন হয়েছে, অনেক সরকার এসেছেন, কিন্তু এমন একটি পরীক্ষাগারের প্রয়োজনীয়তা অনুভব অন্য কেউ করেননি, মাননীয় প্রধানমন্ত্রী করেছেন। একইভাবে 1996 সালে পুষ্টি বিশ্লেষণ ল্যাবরেটরি মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সরকারের সময় আধুনিকায়িত এই ল্যাবরেটরিটি হয়েছে, যেখানে সকল প্রকার খাবার, অ্যানিম্যাল ফুড থেকে শুরু করে দুধের উপকরণ, একটা গাভীকে কি জাতীয় খাবার খাওয়ালে তার থেকে যে দুধটা আসবে, দুধের পুষ্টি আমিষ কতটা থাকবে, কতটা শরীর উপযোগী, সবকিছু নির্ধারিত হবে। মাননীয় প্রধানমন্ত্রী যখন বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন তখন মনে হয় তিনি কনস্ট্রাকশন ম্যাটার নিয়ে যখন আলোচনা হয় তখন মনে হয় তিনি বেস্ট আর্কিটেক্ট। যখন কোনো প্ল্যানিং এর বিষয় সামনে আসে তখন সমস্ত প্ল্যানাররা, এক্সপার্টরা নিয়ে আসা তথ্যপত্রের ভিতর থেকে তিনি নির্যাসটা খুঁজে দেখেন যে এইখানে এই ত্রুটি আছে, এটাকে করতে হবে। তখন মনে হয় তিনি বেস্ট প্ল্যানার অফ দিস কান্ট্রি। যখন আনুষঙ্গিক উন্নয়নের প্রসঙ্গটা আসে তখনও তিনি সেভাবে নির্দেশনা দেন, সেভাবে তিনি গভীরভাবে খতিয়ে তার পর্যবেক্ষণ থেকে আমাদেরকে অবাক করে দেন যে তিনি সকল এক্সপার্টের এক্সপার্ট। এভাবেই তিনি বাংলাদেশকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। আমাদের দুর্ভাগ্য মাঝে মধ্যে সেই উন্নয়নের ধারা ব্যাহত হয়ে যায়। যদি ধারাবাহিকতা রক্ষা না হতো আজকে, তাহলে কি আমরা সমৃদ্ধ বাংলাদেশের কথা কল্পনা করতে পারতাম? পৃথিবীর প্রায় 100টি দেশে এখন ভ্যাকসিন পৌঁছেনি, কিন্তু বাংলাদেশের গ্রামগঞ্জে ভ্যাকসিন পৌঁছে গেছে। নানাভাবে বিতর্কিত করার চেষ্টা করার পরেও মানুষ আজকে আস্থার জায়গা মনে করে শেখ হাসিনায়, মানুষের বিশ্বাসের জায়গা শেখ হাসিনায়, মানুষের শেষ ভরসার জায়গা শেখ হাসিনা। কারণ তিনি থাকলে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, আধুনিক রাষ্ট্র ব্যবস্থা, উন্নত রাষ্ট্র ব্যবস্থার কোনো কিছুতেই সংকট হয় না। কোভিডকালীন সময়ে একজন মানুষও খাদ্য অভাবে মারা যায়নি, চিকিৎসার অবহেলার কারণে মারা যায়নি। মন্দিরের পুরোহিত থেকে শুরু করে মসজিদের ইমাম কেউ বাদ ছিল না মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তার সুযোগ পাওয়ার ক্ষেত্রে। এজন্য যারা ভিন্ন দল মত করেন, কিছু জ্ঞান পাপী, এরা ছাড়া সকলেই বলেন যে আল্লাহর বোধহয় অশেষ রহমত হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙালি জাতির জন্য আশীর্বাদ হিসাবে এসেছেন। সে কারণে আমরা নির্বিঘ্নে আছি। 1991 সালের ঘূর্ণিঝড়ে প্রায় 2 লক্ষ মানুষ মারা গেল রাষ্ট্রের অব্যবস্থাপনার কারণে, 29 এপ্রিল ছিল। আর এবারের ঘূর্ণিঝড় বুলবুল এবং আমফানে যথাযথ ব্যবস্থাপনার কারণে একজন মানুষ মারা যায়নি, একটা পশু পাখিও মারা যায়নি। এটা হচ্ছে বেস্ট ম্যানেজমেন্ট, ক্রাইসিস ম্যানেজমেন্টের এক্সপার্টিস মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা সহ এখন আমরা আসছি নিরাপদ খাদ্যের জায়গায়। এভাবেই আমরা এগিয়ে যাব আমাদের অন্ধকার থেকে উজ্জ্বল আলোকবর্তিকা হাতে নিয়ে উন্নয়নের অপ্রতিরোধ্য গতিতে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সেখানে নিয়ে যাচ্ছেন যেখানের স্বপ্ন দেখিয়েছিলেন তার পিতা, আমাদের জাতির জনক, আমাদের মহান শিক্ষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি আজকে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছি কালকের থেকে টুঙ্গিপাড়ার গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার উদ্দেশ্যে জঙ্গিরা যে বিশাল বোমা পুঁতে রেখেছিল,
আল্লাহর অশেষ রহমতে মাননীয় প্রধানমন্ত্রী সেদিন রক্ষা পেয়েছিলেন, যেভাবে 2004 সালে 21 আগস্ট রক্ষা পেয়েছিলেন। কোটালীপাড়ায় বিচার প্রক্রিয়াকে ভীষণভাবে ব্যাহত করার হেন প্রক্রিয়া ছিল না, করা হয়নি। গতকাল আমাদের হাইকোর্ট ডিভিশন সেই জঙ্গিদের মৃত্যুদণ্ড এবং যাদের যাবজ্জীবন কারাদণ্ড ছিল সেই কারাদণ্ড বহাল রেখেছেন। এখন আমরা স্বস্তির সঙ্গে বলতে পারি এটা অপরাধীদের অভয় অরণ্যের বাংলাদেশ না। এই বাংলাদেশে বঙ্গবন্ধুর খুনিরা দাম্ভিকতার সঙ্গে বলতে পারে না খুন করেছি, পারলে কিছু করো। এই বাংলাদেশে যুদ্ধাপরাধীরা বলতে পারে না হ্যাঁ অপরাধ করেছিলাম, এই বাংলাদেশে আমরা মন্ত্রী হয়েছি, টাকার মালিক হয়েছি, আমরা এই বাংলাদেশ নিয়ন্ত্রণ করি। তাদের দর্প চূর্ণ হয়েছে, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, সাংবিধানিক সরকার ব্যবস্থার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে, অসাংবিধানিক ব্যক্তিরা ক্ষমতায় আসতে পারে না। বঙ্গবন্ধু কন্যার সাফল্যের অন্যতম দিকটি আমি একজন আইনঙ্গনের মানুষ হিসেবে মনে হয়েছে বিচারহীনতার সংস্কৃতিকে থেকে বাংলাদেশকে রক্ষা করে আইনের শাসন প্রতিষ্ঠিত করা, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করা এবং সংবিধানে একটি বিশেষ বিধান সংযুক্ত করা, যে অসাংবিধানিক উপায়ে ভয় দেখিয়ে কোনোভাবে যদি কেউ বেআইনিভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করতে যায় সেটা হবে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ। আর রাষ্ট্রদ্রোহিতার অপরাধ যিনি করবেন তার সাজা হবে মৃত্যুদণ্ড, যে অপরাধটা খুনি মোস্তাক, সায়েম এবং জিয়াউর রহমান করেছিল। আমাদের সুপ্রিম কোর্ট পঞ্চম সংশোধনী মামলায় রায় দিয়ে তিনজনাকেই বলেছেন তস্কর, রাষ্ট্রদ্রোহী, অবৈধ ক্ষমতা দখলকারী। হয়তো বেঁচে থাকলে তাদেরও মৃত্যুদণ্ড দেখার সুযোগ হতো। মাননীয় প্রধানমন্ত্রী, গোটা দেশ আপনাকে ঘিরেই এগিয়ে চলছে। আমরা নিরাপদ আশ্রয়ে আছি। বাঙালি জাতির অনেক আশাকাঙ্ক্ষার কারণেই হয়তো বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর অসমাপ্ত কর্মসূচি সম্পন্ন করার জন্য আপনি অবিরাম পরিশ্রম করে চলেছেন। এ জাতি কৃতজ্ঞ। আমি প্রায়ই বলার চেষ্টা করি যে শেখ হাসিনার শাসন আমল হবে ইতিহাসের স্বর্ণালী অধ্যায়, যেখানে কেউ যেতে পারবে না, কারণ বঙ্গবন্ধু কন্যা নিজের কর্মগুণে, পরিশ্রমে, নিষ্ঠায়, ঐকান্তিকতায়, অধ্যাবসায়ে অনন্য উচ্চতায় পৌঁছেছেন, যেখানে কেউ তাকে স্পর্শ করতে পারবে না। আল্লাহ সহায় হন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আসুন সকলে মিলে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে, স্বপ্নের বঙ্গবন্ধুর বাংলাদেশকে পরিপূর্ণভাবে বাস্তবায়িত করব। আল্লাহ আমাদের সহায় হন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীকে তাঁর বক্তব্যের জন্য। শ্রোতৃবৃন্দ, এখন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপিকে তাঁর বক্তব্য প্রদানের জন্য সবিনয়ে অনুরোধ করছি। জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শ্রী সাধন চন্দ্র মজুমদার এমপি, খাদ্যমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা, আমাদের প্রিয় নেত্রী, বিশ্বনন্দিত নেত্রী, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত মাননীয় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম এমপি, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সচিববৃন্দ, জাতীয় সংসদ সদস্যবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ভাই ও বোনেরা, সমবেত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। বসন্তের এই স্নিগ্ধ মনোরম সকালে আজকের এই অনুষ্ঠানে সকলকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। শুরুতেই আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, ইতিহাসের মহানায়ক, বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সেই সাথে বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি 15ই আগস্টে শহীদ বেগম ফজিলাতুন্নেছা মুজিব সহ যারা শাহাদত বরণ করেছে সকলের আত্মার প্রতি।
এটি ভাষা আন্দোলনের মাস। আমরা বলে থাকি এই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে স্বাধীনতার বীজ বপন হয়েছিল। মহান ভাষা আন্দোলনের এই যারা শহীদ হয়েছেন এবং ভাষা সৈনিকরা সকলের আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। আমি আরো শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের জাতীয় চার নেতা, স্বাধীনতা যুদ্ধে 30 লক্ষ মহান শহীদদের, সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারী 2 লক্ষ মা বোন ও বীর মুক্তিযোদ্ধাদের, যারা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে নিজের জীবনকে তুচ্ছ করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। সুধীমণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা হাজারো কাজের ব্যস্ততার মাঝেও তিনি আমাদের মাঝে আজ উপস্থিত হয়েছেন। এই জন্য আমি প্রধানমন্ত্রীকে বিনম্র শ্রদ্ধা, আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানাই। আজকের এই অনুষ্ঠানের যে লক্ষ্য, এই নিরাপদ খাদ্য বিষয়ে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করার জন্য আজকের ওই অনুষ্ঠানটি এবং আপনার উপস্থিতি বিশেষ অবদান রাখবে এবং জনসচেতনতার ভিত্তিতে যথেষ্ট সহায়ক হবে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু সারা জীবন তার রাজনৈতিক জীবন জুড়ে কৃষির কল্যাণ এবং উন্নতি জুড়ে ছিল এবং তার চেতনাকে নিবিড়ভাবে তাকে রেখাপাত করেছিল। বঙ্গবন্ধু কৃষি বিপ্লবের মাধ্যমে সোনার বাংলা নির্মাণের স্বপ্ন দেখেছিলেন। তাই তিনি স্বাধীনতার পরপরই দেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষিকে অগ্রাধিকারভুক্ত খাত হিসাবে চিহ্নিত করেছিলেন। কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বঙ্গবন্ধু জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা উন্নয়নের জন্য উদ্যোগ গ্রহণ করেছিলেন। আমাদের সংবিধানে 15 ও 18 এক অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও পুষ্টি মৌলিক দায়িত্ব হিসাবে সংবিধানে সংযোজন করেছিলেন। জনস্বাস্থ্য প্রতিষ্ঠান, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এবং বাংলাদেশ জাতীয় পুষ্টি কাউন্সিল প্রতিষ্ঠা করেছিলেন। দেশের মানুষের খাদ্য নিরাপত্তা উন্নয়নে তিনি সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন। পাকিস্তানি শাসক গোষ্ঠী এই বাংলাদেশের কৃষি উন্নয়নকে সবসময়ই অনেক কম গুরুত্ব দিয়েছে। তাই বঙ্গবন্ধু 1970 সালে নির্বাচনের আগে জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন, পাকিস্তানি শাসক গোষ্ঠী, পাকিস্তানের শোষকরা খাদ্য উৎপাদনে বাংলাদেশের প্রতি অমার্জনীয় অপরাধ করছে। বাংলাদেশে একটি কৃষি বিপ্লব ঘটাতে হবে এবং খাদ্যে আমাদেরকে স্বয়ং সম্পূর্ণ করতে হবে। সেই ধারা অনুসরণ করে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা জনস্বাস্থ্য, নিরাপদ খাদ্য ও খাদ্য নিরাপত্তা উন্নয়নে যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেন এবং তা বাস্তবায়ন করে যাচ্ছেন। তার নির্দেশনায় খাদ্য নীতি বাস্তবায়নের কর্মপরিকল্পনা ও খাদ্য নিরাপত্তার জন্য ইনভেস্টমেন্ট প্ল্যান 2010 প্রণীত হয়। 2012 সালে আমি খাদ্যমন্ত্রী থাকাকালে নিরাপদ খাদ্য কার্যক্রম সমন্বয়ের একটি খাদ্য মন্ত্রণালয়ের আওতায় দেন এবং নিরাপদ খাদ্য আইন 2013 ও মহান জাতীয় সংসদে অনুমোদনের সার্বিক সহায়তা প্রণয়ন করেন। এ ব্যাপারে আমি আরেকটু বলতে চাই যে এই খাদ্য নিরাপত্তা আইন 213 প্রণয়নে আমি ঘনিষ্ঠভাবে জড়িত ছিলাম। আমি তখন খাদ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করি। এই খাদ্য নিরাপদ বিষয়টি এটি আমাদের তেমন কোনো আইন কিংবা বিধিও ছিল না। 1958 সালে আইয়ুব খানের স্বৈরাচার সামরিক সরকার একটি অর্ডিন্যান্সের মাধ্যমে খাদ্য নিরাপদ বিষয়টি এনেছিলেন। সেখানে কোনো বৈজ্ঞানিক ভিত্তি ছিল না, পেশাগত কোনো দিক নির্দেশনা ছিল না। এই বিষয়টি আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি গোচর করলে উনি আমাকে দিক নির্দেশনা দেন যে বিষয়টি ক্যাবিনেটে নিয়ে আসো। আমরা বিষয়টি ক্যাবিনেটে নিয়ে যাই। সেখানে দেখা যায় যে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, প্রাণী সম্পদ মৎস্য মন্ত্রণালয় এবং কৃষি এবং খাদ্য মন্ত্রণালয় কম বেশি সবারই নিরাপদ খাদ্য বিষয়ে কিছু দায়িত্ব রয়েছে, কিন্তু এটাকে সমন্বয় করার জন্য কারো উপর একটা কম্প্রিহেন্সিভ কোনো বিধি বা কোনো দিক নির্দেশনা নাই। যখন এটি আলোচনায় আসলো, ক্যাবিনেটের স্বস্ব মন্ত্রণালয়ের মন্ত্রীরা তারা সবাই এটা নিজের কাছে রাখার জন্য, আমরা সাধারণত আমাদের এম্পায়ার বড় রাখতে চাইলেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সেদিন দিক নির্দেশনা দিলেন না, এটি একটি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় সকল খাদ্য নিয়েই তারা কাজ করে
কাজে এটি খাদ্য মন্ত্রণালয়ে থাকবে। এবং আমার মনে রয়েছে অর্থমন্ত্রী মুহিত সাহেব তিনিও এটিকে সমর্থন করে বললেন শুধু করতে হবে না, কত দিনের মধ্যে এই আইনটি হবে সেটিও বলতে হবে। আমরা খুবই কম সময়ে 4 থেকে 5 মাসের মধ্যে এই আইনটি করি এবং তার আইনের ভিত্তিতেই এই খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ গঠিত হয় এবং এই আইনটি করার ব্যাপারে সকল মন্ত্রণালয় সহযোগিতা করেছে এবং সার্বক্ষণিক মাননীয় প্রধানমন্ত্রী অনেক কিছু তিনি নতুন করেছেন যেগুলো আমরা চিন্তাও করি নাই। আমি মাঝে মাঝে ভাবি যে পায়রা বন্দর এটি কেমনে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিতে আসলো, ওনার চিন্তায় আসলো এই পায়রা বন্দর। আমি অনেক সময় ভাবি এরকম অনেক কিছুই উনি নিজের থেকে চিন্তা করে তার পিতার মতোই, যেমন বঙ্গবন্ধুর স্বাধীনতার পরে বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সামাজিক রীতিনীতি এবং সংস্কৃতি এমন কোন দিক নাই যেখানে কিছু দিক নির্দেশনা দিয়ে যান নাই, আইন প্রণয়ন করেন নাই, বিধিমালা করেন নাই। তার ভিত্তিতেই দেশটি কিন্তু আজকে এগিয়ে চলছে। প্রিয় সুধী, জাতির পিতা কৃষি বিপ্লবের যে ধারার সূচনা করেছিলেন সেই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী এই খাদ্য নিরাপত্তা আইনটি করেন। শুধু তাই নয়, চলমান কোভিড পরিস্থিতি সত্ত্বেও দেশের কৃষির উৎপাদন ও সরবরাহের ধারা অব্যাহত রয়েছে। খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে। এই দুর্যোগেও বিশ্বে বাংলাদেশ কৃষি উন্নয়নের রোল মডেল হিসেবে আবির্ভূত হয়েছে। এটি সম্ভব হয়েছে আমাদের জনবান্ধব প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন দিক নির্দেশনায়। কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা এবং কৃষক সমাজের নিবিড় কার্যক্রম বাস্তবায়নের ফলে সুধীমণ্ডলী, দেশে এখন খাদ্যের কোনো অভাব নাই, প্রয়োজন নিরাপদ খাদ্য। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শিরোনামে নির্বাচনী ইস্তাহারে জাতির সামনে কতগুলো বিশেষ অঙ্গীকার করেছিল। এর মধ্যে একটি ছিল তারুণ্যের শক্তি, বাংলাদেশের সমৃদ্ধি। তরুণ যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর ও কর্মসংস্থানের নিশ্চয়তা দিয়ে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। এই লক্ষ্য অর্জন করতে হলে আমাদের যুব সমাজকে স্বাস্থ্যবান, কর্মঠ করে গড়ে তুলতে হবে। সেই জন্য প্রয়োজন নিরাপদ ও পুষ্টিসম্মত খাদ্য। নিরাপদ খাদ্য নিশ্চিত না করতে পারলে স্বাস্থ্যের ঝুঁকি তৈরি হবে, রোগ ব্যাধির খরচ ও দারিদ্র্য বাড়বে। আরেকটি দিক হলো বর্তমান সরকার কৃষিকে আধুনিক ও লাভজনক করতে সচেষ্ট রয়েছে। এই নিশ্চিত করতে হলে কৃষি প্রক্রিয়াজাত ও কৃষি পণ্য ভ্যালু এডের পাশাপাশি বিদেশে রপ্তানি বাড়াতে হবে। রপ্তানির ক্ষেত্রে প্রধান অন্তরায় হলো নিরাপদ ফুড হিসাবে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতার অভাব। নিরাপদ খাদ্যের নিশ্চয়তা দিতে পারলে এদেশের ফলমূল, শাকসবজি, পোল্ট্রি, দুধ সবকিছুই রপ্তানি বহুগুণ বৃদ্ধি পাবে। উপস্থিত সুধীবৃন্দ, মাঠ উৎপাদন থেকে শুরু করে খাবার টেবিল পর্যন্ত প্রতিটি স্তরে নিরাপদ খাদ্যের ব্যবস্থা রাখতে হবে। তাই নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ একক কোনো মন্ত্রণালয়ের পক্ষে সম্ভব নয়। কৃষি মন্ত্রণালয় মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক নির্দেশনায় দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধির গতি দ্বারা টেকসই করার পাশাপাশি নিরাপদ খাদ্য বিষয়ে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। সরকারের কৃষি নীতি, সম্প্রসারণ নীতি, বীজ নীতি ইত্যাদিতে নিরাপদ খাদ্য উৎপাদনের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। দেশে উত্তম কৃষি চর্চা গুড এগ্রিকালচার প্র্যাকটিসেস নীতিমালা 2020 মন্ত্রিসভা 21শে ডিসেম্বর অনুমোদন করেছে, যা আমরা বাস্তবায়নের কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছি। এই নীতিমালার আওতায় উত্তম কৃষি চর্চা গুড এগ্রিকালচার প্র্যাকটিসের ক্যাটাগরি, সার্টিফিকেশন, টেস্টিং, মনিটরিং, রিপোর্টিং ইত্যাদি ব্যবস্থা থাকবে। দেশের সকল প্রাইমারি উৎপাদন ইউনিট 13 ডিজিটের আইডেন্টিফিকেশনের নাম্বারের আওতায় আনা হবে এবং এর মাধ্যমে ট্রেসিবিলিটি নিশ্চিত করা সম্ভব হবে। আমরা ফসলের সার ও কীটনাশকের ব্যবহার সর্বনিম্ন যৌক্তিক পর্যায়ে রাখার জন্য বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়ন করছি। জৈব বালাইনাশক, ভার্মি কম্পোস্ট, যেটাকে অর্গানিক কম্পোস্ট কেঁচু দিয়ে করা হয়, ফসল উৎপাদনকে উৎসাহিত করছি। এই ব্যবস্থা দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে মাঠ পর্যায়ে ব্যাপক কার্যক্রম শুরু করা হয়েছে। আমরা ফল, সবজি রপ্তানি বাড়াতে আমাদের প্ল্যান কোয়ারেন্টাইন উইংকে শক্তিশালী করেছি। এর কার্যক্রম অটোমেশন গতকালই চালু হয়েছে। এর ফলে ফাইটোস্যানিটারি সার্টিফিকেট সহ আইপি সার্টিফিকেট, ইম্পোর্ট পারমিট সার্টিফিকেট ইস্যু ত্বরান্বিত হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী অন্যান্য সার্টিফিকেশন সিস্টেম উন্নত করা, পূর্বাঞ্চলে রেফারেন্স ল্যাব প্রতিষ্ঠা, শ্যামপুরে প্যাকেজিং ও প্রসেসিং কেন্দ্রের আধুনিকায়ন, বিভিন্ন প্রকল্পের আওতায়
ওয়াশিং ফ্যাসিলিটি সহ ভ্যাকুয়াম হিট ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের কাজ হাতে নেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সাম্প্রতিক নির্দেশনা মোতাবেক আমরা আঞ্চলিক পর্যায়ে ল্যাব স্থাপনের কাজ হাতে নিব। নিরাপদ খাদ্য উন্নয়নে গবেষণা জোরদার করা হবে। সরকারি ও বেসরকারি প্রমোশনাল কার্যক্রম আমাদের সম্পৃক্ততা অব্যাহত রাখবো। আমি আনন্দের সাথে জানাচ্ছি যে এইসব কাজে সকল মন্ত্রণালয় বিভাগের সাথে সমন্বয় বাড়ানো হচ্ছে। দেশের মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চয়তার ২০১৫ সালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠিত হয়েছে। এই নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ স্থাপনের কাজে নিয়োজিত থাকতে পেরে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। স্থাপনের পরপরই এই কর্তৃপক্ষ বিভিন্ন রেগুলেশন তৈরি করেছে, প্রাতিষ্ঠানিক বিভিন্ন কাঠামো তৈরি করেছে, বিশেষ করে হোটেল রেস্তোরাঁর জন্য পালনীয় নির্দেশনা, মিষ্টি বেকারি ও খাবার তৈরির কারখানার জন্য পালনীয় নির্দেশনা, খাদ্য স্থাপনা, রেস্তোরাঁর গ্রেডেশনের উদ্যোগ ইত্যাদি আমার কাছে খুবই আশাব্যঞ্জক মনে হয়েছে। তবে নিরাপদ খাদ্যের কার্যক্রম যেন উৎপাদনকারীর সহায়ক হিসাবে পরিগণিত হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কোনো ক্রমেই যেন কৃষক নিরুৎসাহিত না হয়। এই জন্য কৃত্রিম ডিমের উপস্থিতি সংক্রান্ত ভুয়া প্রচারণা, ফরমালিন সন্দেহে ফল ফলাদির জব্দ কিংবা ধ্বংস করা, দুধে ভেজালের অসমর্থিত অবৈজ্ঞানিক প্রচার, অনুমান বা সমাপ্ত বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে মাছ, মাংস, অ্যান্টিবায়োটিক ও হেভি মেটালের উপস্থিতি প্রভৃতির প্রচারণা খুবই পেশাদার করতে হবে, যাতে এর ঋণাত্মক প্রভাব উৎপাদন না পড়ে। মনে রাখতে হবে, অপর্যাপ্ত তথ্যভিত্তিক বা অনুমান নির্ভর এইসব অপপ্রচার কৃষক তথা জাতির উন্নয়নকে বাধাগ্রস্ত করবে। আমি আনন্দিত যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এইসব বিষয়ে অত্যন্ত সচেতনভাবে কার্যক্রম পরিচালনা করছে। এখানে আমি একটি বিষয় একটু উল্লেখ করতে চাই। সম্প্রতি মাননীয় প্রধান গত বছর একটা তথ্য আসলো যে বাংলাদেশের দুধে অনেক অ্যান্টিবায়োটিক এবং অনেক ভেজাল রয়েছে এবং হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হলো আগামী ২ মাস দুধ, বিশেষ করে যারা বাণিজ্যিক ভাবে করে, এটি বিক্রি করা যাবে না। সেই পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী তখন লন্ডনে ছিলেন এক রাষ্ট্রীয় কাজে। সারা দেশে দুধ চাষিরা ফেলে দিচ্ছিল, বিক্রি করতে পারছিল না, একটা চরম অচল অবস্থার সৃষ্টি হয়। আমরা খুব দ্রুত এই দুধগুলো বিদেশে পাঠিয়ে পরীক্ষা করালাম, ভারত এবং সিঙ্গাপুরে। করানোর পরে সেই তথ্য দিয়ে এবং জাতির সামনে তুলে ধরলাম সাংবাদিক সম্মেলন করে। আমাদের মন্ত্রণালয় এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয় মিলে মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিক এটি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। লন্ডনে বসেই আমার সাথে কথা বলেছেন এবং হাইকোর্টে আমরা পরে বিষয়টি নিয়ে যখন উপস্থাপন করলাম এবং হাইকোর্ট এই নিষেধাজ্ঞা তুলে দিল। একটু উদ্দেশ্য প্রণোদিতভাবে স্থানীয় দুধের উৎপাদনকে ক্ষতিগ্রস্ত করার জন্য কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তারা মিথ্যা এবং ভিত্তিহীন তথ্য দিয়ে একটা অর্থনীতিকে এবং একটা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সেক্টরকে একটা দুর্যোগের মধ্যে ফেলে দিয়েছিল। এবং আমি মনে করি সেই দুর্যোগ এত দ্রুত আমরা সমাধান করেছিলাম, সেটি সম্ভব হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগের ফলে। উপস্থিত সুধীবৃন্দ, বঙ্গবন্ধুর আদর্শের আলোকবর্তিকা তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতে। তার দূরদর্শিতা, বলিষ্ঠ নেতৃত্ব, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ আজ সর্বক্ষেত্রে বিশ্বে মাথা তুলে দাঁড়িয়েছে। রাজনীতি, অর্থনীতি, সামাজিক, সংস্কৃতি সহ সকল ক্ষেত্রে বাংলাদেশ তার সক্ষমতা দেখিয়েছে। তার নেতৃত্বে একটি নিম্ন আয়ের দেশ হতে উন্নয়নশীল দেশে এবং নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়ে উন্নয়ন সূচকে বাংলাদেশের এক অভূতপূর্ব উল্লঙ্ঘন ঘটেছে। তিনি দেশকে মর্যাদা সম্মানে বিশ্ব পরিমণ্ডলে এক অনন্য উচ্চতায় তুলে ধরেছেন। মুজিব বর্ষের অনুপ্রেরণা ও স্বাধীনতার জাগ্রত চেতনাকে ধারণ করে তার নেতৃত্বেই আমরা গড়ে তুলব বঙ্গবন্ধুর স্বপ্নের সমৃদ্ধ শান্তির সোনার বাংলা। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীকে তার বক্তব্যের জন্য। সুধীবৃন্দ, এবার আজকের অনুষ্ঠানের সভাপতি খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সাধন চন্দ্র মজুমদার এমপিকে তার বক্তব্য প্রদানের জন্য সবিনয়ে অনুরোধ করছি।
সকল প্রশংসা সৃষ্টিকর্তার। 2রা ফেব্রুয়ারি জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে আজকের এই আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথি জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, বাংলাদেশের উন্নয়নের রূপকার, মানবতার জননী, আমাদের একমাত্র বাঙালি জাতির একমাত্র ঠিকানা জননেত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপি, মাননীয় মন্ত্রী কৃষি মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব সমর রেজাউল করিম এমপি, মাননীয় মন্ত্রী মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। উপস্থিত আছেন খাদ্য মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মোসাম্মদ নাজমুনারা খানম, খাদ্য মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্যবৃন্দ, উপস্থিত জাতীয় সংসদের সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত সচিববৃন্দ, কূটনীতিবৃন্দ, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান সহ মন্ত্রণালয়ের ও অধিদপ্তরের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সংস্থার দায়িত্ব নিয়োজিত সরকারি কর্মকর্তাবৃন্দ, ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার আমার সাংবাদিক বন্ধুগণ, দেশি ও বিদেশি অন্যান্য অতিথিবৃন্দ এবং অংশগ্রহণকারী সুধীবৃন্দ, সবাইকে মুজিব বর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন। শুভ সকাল। আমি বক্তব্যের শুরুতেই স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুকে, যার জন্ম না হলে বাংলাদেশটি স্বাধীন হতো না, যার অমোঘ বাণীতে এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, তুমি কি আমি কি, বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, এই আহ্বানে সাড়া দিয়ে সারা জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেই মহান নেতাকে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি স্মরণ করছি, বিনম্র শ্রদ্ধা স্মরণ করছি জাতীয় 4 নেতাকে, এবং আমি শ্রদ্ধা জানাই আমাদের মহান মুক্তিযুদ্ধ 30 লক্ষ শহীদের প্রতি এবং নির্যাতিত 2 লক্ষ সম্ভ্রমহারা মা বোনের প্রতি, যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে স্বাধীনতা এনে দিয়েছে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1975 সালে 15ই আগস্ট কালো রাতে বঙ্গবন্ধু, বঙ্গমাতা এবং ছোট্ট শিশু রাসেল সহ বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদদের, এবং ভাষার মাসে আমি স্মরণ করছি সকল ভাষার শহীদকে এবং সকল গণতান্ত্রিক আন্দোলনে ত্যাগী কর্মীদের। আমি আত্মার শান্তি কামনা করছি কোভিড-19 আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছেন, এবং আমাদের খাদ্য মন্ত্রণালয়ের 6 জন কর্মকর্তা কর্মচারীও মৃত্যুবরণ করেছেন, এবং আমাদের অনেক নেতা মৃত্যুবরণ করেছেন। তাদের প্রতি আমি তাদের আত্মার শান্তি কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের সমবেদনা জ্ঞাপন করছি। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ আজ এক বিস্ময়কর উন্নয়ন ও অগ্রগতির উদাহরণ। অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক উন্নয়নের বিভিন্ন সূচকে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশকে পেছনে ফেলে লাল সবুজের বাংলাদেশ আজ উন্নয়নের অগ্রযাত্রায় অদম্য গতিতে এগিয়ে চলেছে। স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল একটি সুখী, সমৃদ্ধ, ক্ষুধা ও দারিদ্র্যের মতো সোনার বাংলা গড়ে তোলার। সেই স্বপ্ন বাস্তবায়নের প্রত্যয় একটি সুস্থ, সবল, মেধাবী, কর্মক্ষম জাতি গড়ার লক্ষ্যে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, আমাদের একমাত্র ঠিকানা আধুনিক বাংলাদেশের উপকার এবং উন্নয়নের কাণ্ডারি বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সরকারের গৃহীত প্রকল্প অনুযায়ী 2021 সালের মধ্যে মধ্যমায়ের দেশে এবং 2041 সালের মধ্যে উন্নত দেশের কাতারে বাংলাদেশকে নিয়ে যাওয়ার স্বপ্ন রয়েছে। সরকারের এই ভিশন 2021 অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রায় SDG 2030-এর সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের প্রতিশ্রুতি রয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের ইস্তাহারে সকল মানুষের জন্য পুষ্টিকর এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের নিশ্চয়তা প্রদানের অঙ্গীকার করা হয়েছে। বর্তমান সরকার সেই অঙ্গীকার পূরণে বদ্ধপরিকর। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা ও ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত স্বপ্নের সোনার বাংলা গড়তে বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতি অর্জনের এবারের জাতীয় নিরাপদ খাদ্য দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে টেকসই উন্নয়ন, সমৃদ্ধ দেশ, নিরাপদ খাদ্যের বাংলাদেশ। আমি মনে করি প্রতিপাদ্যটি অত্যন্ত সময় উপযোগী হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সুচিন্তিত নেতৃত্বে বাংলাদেশ খাদ্য শস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে এবং সার্বিক খাদ্য নিরাপত্তা অর্জনের দ্বারপ্রান্তে। কিন্তু একটি টেকসই উন্নত বাংলাদেশের বিনির্মাণে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি খাদ্যের পুষ্টিমান ও নিরাপত্তা নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্য নিয়ে আপনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের সার্বিক মাথাপিছু আয় ক্রমাগত বেড়ে চলেছে এবং ইতিমধ্যে বাংলাদেশের নির্মম মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে। সেই সাথে জনগণের নিরাপদ খাদ্য প্রাপ্তির প্রত্যাশাও বেড়েছে। এই প্রেক্ষাপটে মাননীয় প্রধানমন্ত্রী আপনার যুগোপযোগী, বিচক্ষণ ও দূরদর্শী সিদ্ধান্তে নিরাপদ খাদ্য ও পুষ্টিকর খাদ্য নিশ্চিতকল্পে সরকারের গৃহীত পদক্ষেপসমূহের মধ্যে উল্লেখযোগ্য হল নিরাপদ খাদ্য আইন 2013 প্রণয়ন এবং এর আওতায় খাদ্য নিরাপত্তা নিশ্চিতকল্পে সরকারের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী সংস্থা হিসাবে 2015 সালের 2 ফেব্রুয়ারি বাংলাদেশের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সীমিত জনবল নিয়ে খাদ্য ভেজাল বিরোধী প্রচার অভিযান পরিচালনা সহ ভেজাল ও দূষিত খাদ্য বিক্রয়, আমদানি, মজুত ও প্রক্রিয়াকরণ বন্ধে আইনি পদক্ষেপ এবং সচেতনতা বৃদ্ধি করে যাচ্ছে। সংশ্লিষ্ট সকলের সহযোগিতা বাংলাদেশ সকল জনগণ উন্নত বিশ্বের সকল নাগরিকের সুবিধা ভোগ করতে পারবে বলে আমি আশাবাদী। ইতিমধ্যেই নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বিভিন্ন মেয়াদী কৌশল গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে এবং জেলায় জেলায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিজস্ব কর্মকর্তা দিয়ে জনবল নিয়োগ সহ অফিস স্থাপনা করা হয়েছে এবং প্রতিটি উপজেলায় নিরাপদ খাদ্য কমিটি গঠন করা হয়েছে। সম্মানিত সুধী, দেশে খাদ্যের মান নির্ণয়ের জন্য ল্যাবরেটরি থাকলেও খাদ্য নিরাপত্তা বিভিন্ন রাসায়নিক ও অণুজৈবিক পরীক্ষার আন্তর্জাতিক মানের কোনো নির্ভরযোগ্য ল্যাবরেটরি নেই। তাই মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক আগ্রহে বাংলাদেশের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আওতায় একটি আন্তর্জাতিক মানের ফুড টেস্টিং রেফারেন্স ল্যাবরেটরি প্রতিষ্ঠা করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই প্রতিটি বিভাগে মডার্ন ফুড স্টোরেজের আওতায় ল্যাবরেটরি স্থাপনের কাজ প্রায় শেষের পথে। মাননীয় প্রধানমন্ত্রী, ইতিমধ্যে খাদ্য শিল্পকে আধুনিক, নিরাপদ ও আন্তর্জাতিক মানের করার লক্ষ্যে বহির্বিশ্বের সাথে ক্রমাগত যোগাযোগ রক্ষা করে চলেছেন আপনি। এ লক্ষ্যে সরকার বেসরকারি খাতকে উৎসাহিত করা এবং তাদের সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় সহযোগিতা যে বদ্ধপরিকর। তাছাড়া দেশীয় চাহিদা মিটিয়ে বিশ্বের বাংলাদেশকে রপ্তানির সম্ভাবনা ক্ষেত্রসমূহ চিহ্নিতকরণের কাজটিও চলমান। দৃঢ়ভাবে বিশ্বাস করি এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী প্রয়োজনীয় দিক নির্দেশনা আমাদেরকে সহযোগিতা করবে এবং আমরা সেই নির্দেশনা নিয়ে আমরা এগিয়ে যাব। আমি মনে করি নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে বিজ্ঞানসম্মত নিরাপদ খাদ্য ব্যবস্থা প্রতিষ্ঠিত করা দীর্ঘমেয়াদী জটিল প্রক্রিয়া। যদিও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী সংস্থা, কিন্তু খাদ্য নিয়ন্ত্রণ সংক্রান্ত সকল মন্ত্রণালয় ও বিভাগ এবং খাদ্য উৎপাদনকারী সংস্থা একযোগে সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশের নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত করতে হবে। একক কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে এই মহৎ জটিল কাজ সফলভাবে সম্পন্ন করা সম্ভব নয়। রাসায়নিক এবং অণুজৈবিক দূষণমুক্ত নিরাপদ পরিবেশে উৎকৃষ্ট উৎপাদনের চর্চাসমূহ অনুসরণ করে খাদ্যপণ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ সহ সচেতনতা বৃদ্ধি করলে বাংলাদেশ একদিন নিরাপদ খাদ্যের দেশে পরিণত হবে বলে আমরা বিশ্বাস করি। প্রিয় সুধী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন লালিত স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দেশের চলমান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সকলের সহযোগিতা ও নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণের মাধ্যমে সরকারের পরিকল্পনা অনুযায়ী 2021 সালের মধ্যে মধ্যম আয়ের উন্নয়নশীল দেশ, 2030 সালের মধ্যে SDG লক্ষ্যমাত্রা অর্জন এবং 2041 সালের উন্নত দেশ হিসাবে বাংলাদেশ আত্মপ্রকাশে গর্বিত অংশীদার হবে বলে আমরা বিশ্বাস করি। আজকের এই সময়োপযোগী আয়োজনে
আমাদের সাথে জাতীয় নিরাপদ খাদ্য দিবসের আলোচনাকে প্রাণবন্ত মহিমান্বিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আপনার দিক নির্দেশনা আগামী দিনের কার্যকর পরিকল্পনা প্রস্তুতে সহায়ক হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। মাননীয় প্রধানমন্ত্রীর জন্য সকলের কাছে দোয়া চাই, উনি যেন সুস্থ সবল থেকে এবং সুস্থ থেকে এবং দীর্ঘায়ু কামনা আমরা করছি ওনার জন্য, উনি যেন সুস্থ থেকে এই বাংলাদেশকে আরো উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যায় এবং এই কামনাই করি আমরা সবাই একসাথে একযোগে ঐক্যবদ্ধভাবে আমি কে তুমি কে বাঙালি বাঙালি এই মূল মন্ত্রে আমরা দীক্ষিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করব এবং তার দিক নির্দেশনায় এগিয়ে যাব এই আশা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীকে তাঁর বক্তব্যের জন্য। সুধীবৃন্দ, মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক নিরাপদ খাদ্য বিষয়ে দেশব্যাপী উন্মুক্ত রচনা ও অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবারে রচনা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ পর্ব। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে রচনা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সাধন চন্দ্র মজুমদার এমপি। প্রথমেই পুরস্কার গ্রহণ করবেন অনলাইন কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারকারী জনাব শঙ্কর দয়াল শর্মা। সুধীবৃন্দ, তিনি অংশগ্রহণ করেছিলেন সুইহারি, দিনাজপুর থেকে। এবারে পুরস্কার গ্রহণ করবেন রচনা প্রতিযোগিতায় ক বিভাগে প্রথম স্থান অধিকারী মুনতাজিম রহমান সাইমন। তিনি রাজক উত্তরা মডেল কলেজের 10ম শ্রেণীর ছাত্র। রচনার বিষয় ছিল সুস্বাস্থ্যের জন্য নিরাপদ খাদ্যের ভূমিকা। এবারে পুরস্কার গ্রহণ করবেন রচনা প্রতিযোগিতায় খ বিভাগে প্রথম স্থান অধিকারী তাসনিম তিশা। তিনি বরিশাল সরকারি মহিলা কলেজের 11ম শ্রেণীর ছাত্রী। রচনার বিষয় ছিল অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে নিরাপদ খাদ্যের ভূমিকা। এবারে পুরস্কার গ্রহণ করবেন রচনা প্রতিযোগিতায় গ বিভাগে প্রথম স্থান অধিকারী মোহাম্মদ ইয়াসিন মিয়া। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। রচনার বিষয় ছিল ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে নিরাপদ খাদ্যের ভূমিকা। সম্মানিত সভাপতিকে আন্তরিক ধন্যবাদ। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে আমরা দৃঢ় সংকল্পবদ্ধ। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে যার যার অবস্থান হতে যথাযোগ্য ভূমিকা পালনই হবে জাতির পিতার জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন। এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে। আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে,
আমি যে এসেছি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে। শুধাও আমাকে, এত দূর তুমি কোন প্রেরণায় এলে? সুধীবৃন্দ, আমাদের প্রেরণা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মানিত সুধীমণ্ডলী, এখন ভাষণ প্রদান করবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রীকে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য সবিনয়ে অনুরোধ করছি। সুধীবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। অনুষ্ঠানের সভাপতি, সহকর্মীবৃন্দ, বাংলাদেশ খাদ্য নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান, কর্মকর্তাবৃন্দ, উপস্থিত সুধী মণ্ডলী এবং পুরস্কার প্রাপ্ত আমাদের যারা পেয়েছেন, বিশেষ করে আমাদের ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। জাতীয় নিরাপদ খাদ্য দিবস 2021 অনুষ্ঠানে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। কারণ এই কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাসের কারণেই সামনে উপস্থিত থেকে পুরস্কার দেওয়া বা অংশগ্রহণ করতে পারলাম না। তারপরেও ডিজিটাল বাংলাদেশ করেছিলাম বলেই আজকে আমরা সেই সুযোগে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি, যেটা আমাদের দেশের জন্য, মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই যে আয়োজন করার জন্য। আর বিশেষ করে আমাদের মহান ভাষা আন্দোলনের স্মৃতিধন্য এই ফেব্রুয়ারি মাস, আমাদের ভাষা শহীদ যারা বুকে রক্ত দিয়ে আমাদেরকে আমাদের মাতৃভাষা কথা বলার অধিকার অর্জন করে দিয়েছে, সেই সকল শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে ভাষা আন্দোলন শুরু করে আমাদের মহান স্বাধীনতা আমরা অর্জন করেছি। সেই 48 সালের 11ই মার্চ থেকে ভাষা আন্দোলন শুরু, 52তে রক্ত দিয়ে, রক্তের অক্ষরে আমাদের এই দেশের মানুষ নিজের মাতৃভাষায় কথা বলার অধিকার লিখে রেখে যায়। আর সেই পথ ধরেই আমরা আজকে স্বাধীন দেশ আমরা অর্জন করেছি। আমি শ্রদ্ধা জানাই জাতীয় ত্রাণিতার প্রতি, 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি। জাতিপিতা শুধু দেশ স্বাধীন করে যাননি, একটি দেশকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, দেশের মানুষের মৌলিক চাহিদাগুলি পূরণ করবেন, সে নির্দেশনাও তিনি দিয়ে গেছেন। এবং মহান মুক্তিযুদ্ধের পর মাত্র 9 মাসের মধ্যে তিনি আমাদের একটি সংবিধান উপহার দেন, যে সংবিধানে যে মৌলিক বিষয়গুলির উপর গুরুত্ব দেওয়া হয়েছিল, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, সেখানে খাদ্যটাকেই সব থেকে বেশি তিনি প্রথম গুরুত্ব দেন। আসলে মানুষের জীবনের চাহিদা সেটাই। এবং সেই খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং মানুষের জীবনমান উন্নত করবার জন্য যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলেও তিনি পদক্ষেপ শুরু করেছিলেন। আমাদের দুর্ভাগ্য 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে যেমন হত্যা করা হয়, সাথে সাথে আমার পরিবারের প্রায় সব সদস্যকে আমরা হারাই। শুধু আমি, আমার ছোট বোন ছাড়া, আমরা বিদেশে ছিলাম তাই বেঁচে, কিন্তু আমার সব পরিবারকে হারাই। যারা 15ই আগস্টে শাহাদাত বরণ করেছেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই। জাতিপিতা চেয়েছিলেন এদেশকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার জন্য। এবং তিনি যেটা সবসময় বলতেন যে তার জীবনের একটাই স্বপ্ন ছিল যে বাংলাদেশের মানুষ অন্ন পাবে, বস্ত্র পাবে, উন্নত জীবন পাবে, সুন্দরভাবে বাঁচবে। যে মানুষগুলি ছিল অবহেলিত, শোষিত, বঞ্চিত, এক বেলা খাদ্য জোগাড় করতে পারত না, তেমনি অবস্থা ছিল। 75-এর পর দীর্ঘ 21 বছর এদেশের মানুষ কষ্ট ভোগ করে। 81, আমি তখন আবার বিদেশে আমরা আসতে পারিনি, 81 সাল যখন আমি দেশে ফিরে আসি, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যখন আমি যেতাম জনসভা করতে, সেই জনসভায় দাঁড়ালে দেখা যেত সেখানে হাজার হাজার মানুষ যাদের ছিন্ন বস্ত্র, পেটে খাবার নেই, এই মিটিংয়ের মধ্যে দাঁড়িয়েও আমাকে হাতে ইশারা দিয়ে দেখাতো যে তারা খাবার চায়। ঠিক এইভাবে আমাকে ইশারা দিত এবং পেটে হাত দেখাতো।
আমার শুধু মনে হতো যে আজকে জাতিপিতা যদি বেঁচে থাকতেন আর বাঙালির জীবনে যদি 15ই আগস্টের ঘটনা না ঘটতো, তাহলে এই মানুষগুলি এইভাবে ক্ষুধার্ত কঙ্কালসার থাকতো না, তাদের জীবন মান উন্নত হতো। তো একটা সিদ্ধান্তই নিয়েছিলাম যে যেভাবে হোক এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে, জাতিপিতার স্বপ্ন পূরণ করতে হবে, এবং আমাদের সংবিধানে যে নির্দেশনাগুলি দেওয়া আছে সেগুলি একে একে আমাদের বাস্তবায়ন করতে হবে। 96 সালে আমরা সরকার এসে বাংলাদেশকে প্রথম খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করি এবং পুষ্টি নিশ্চয়তার জন্য একটি পুষ্টি পরিকল্পনা আমরা প্রণয়ন করেছিলাম। সেই সাথে স্বাস্থ্যসেবা জনগণের দুর্ঘরে পৌঁছে দেওয়ারও ব্যবস্থা আমরা নিয়েছিলাম। দুর্ভাগ্য যে 5 বছর সরকারে ছিলাম, তারপরে আর আসতে পারিনি। এরপর 8 বছর পর যখন আবার সরকার গঠন করার সুযোগ পেলাম, জনগণ ভোট দিল, তখন থেকে এ পর্যন্ত আমাদের প্রতিটি পদক্ষেপই হচ্ছে বাংলাদেশের একেবারে প্রত্যন্ত অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন করা, এবং সেই পরিবর্তনের সবচেয়ে গুরুত্ব হচ্ছে আগে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, আর খাদ্যের সাথে সাথে পুষ্টি নিশ্চয়তা, সেটা একান্তভাবে প্রয়োজন। আর শুধু পুষ্টি নিশ্চয়তা করতে হবে না, এর সঙ্গে আমাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টাও জড়িত। কাজে সেদিকে লক্ষ্য রেখেই পরিকল্পিতভাবে আমরা কাজ করে যাচ্ছি। আজকে আপনাদের যে প্রতিপাদ্যটা নিয়েছেন আপনারা, যে টেকসই উন্নয়ন সমৃদ্ধ দেশ নিরাপদ খাদ্যের বাংলাদেশ, আমি মনে করি অত্যন্ত চমৎকার একটা প্রতিপাদ্য গ্রহণ করা হয়েছে। কাজে জাতীয় নিরাপদ খাদ্য দিবসে এই প্রতিপাদ্যটা যথেষ্ট সময় উপযোগী, সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি এটুকু বলবো যে আমাদের দেশে যখন স্বাধীনতার পর অনেকেই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে জিজ্ঞেস করেছিলেন যে এরকম একটা দেশ যেখানে কিছুই নাই বলতে গেলে, তা আপনি কিভাবে দেশকে উন্নত করবেন? তো তিনি একটা জবাব দিতেন যে আমার মাটি আছে, মানুষ আছে, কাজে আমি এদের নিয়ে এই দেশকে গড়ে তুলব। অর্থাৎ বাংলাদেশের মাটি অত্যন্ত উর্বর মাটি, একটু উদ্যোগ নিলেই অসাধ্য সাধন করা যায়, এটা বাস্তবতা। এবং আপনারা জানেন যে সেই ব্রিটিশ আমল এবং এরপর পাকিস্তানের সামরিক শাসন আমলে বাংলাদেশ বলে তখন পাকিস্তান রাষ্ট্রকে চালানোর জন্য তারা, অর্থাৎ যারা মার্শাল্লাহ দিয়ে অবৈধ ক্ষমতা আছে, তাদের সবসময় একটা প্রচেষ্টা থাকে যে তাদের ক্ষমতাটাকে কিভাবে নিরাপদ করবে, সেদিকে লক্ষ্য রেখে তারা কিন্তু এই অবকাঠামোটা সাজায়, যেটা ব্রিটিশরাও করে গিয়েছিল। কারণ ব্রিটিশদের একটা, যখন প্রথম তারা এদেশে আসে তখন তাদের লক্ষ্য ছিল যে দেশের মানুষ তো যাই হোক একটা খাবার তো পায়, একটু খেতে পারে, চলতে পারে, তাদের একটা মানে সংস্কৃতি আছে, তাদের একটা ন্যায়বোধ আছে, তাদের এই মেরুদণ্ডটা ভেঙে দিতে হবে, তাহলেই তারা এই দেশে রাজত্ব করতে পারবে। এটা ছিল সেই ব্রিটিশ বেনিয়াদের একটা প্রচেষ্টা এবং সেটাই তারা করেছিল। আর এরপরে আসলো পাকিস্তানি মানে আর এক আধা ঔপনিবেশিক শাসন। কাজে উপনিবেশিক এবং আধা ঔপনিবেশিক শাসনের জাতাকলে পিষ্ট এই জাতি, সেই জাতিকেই জাতির পিতা চেয়েছিলেন যে একটা সুন্দরভাবে গড়ে তোলা এবং সমাজ ব্যবস্থাটাকে আরো শক্তিশালী করা, আর সেই সাথে এদেশের মানুষের প্রত্যেকটা মৌলিক চাহিদা পূরণ করা। আমি এখনো মনে করি যে তিনি যদি বেঁচে থাকতেন তো বহু আগে বাংলাদেশের মানুষ সেটা পেত। যা আমরা জাতিপিতার সেই পদাঙ্ক অনুসরণ করেই আমরা এগিয়ে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, এবং সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমরা আমাদের দেশের মানুষের মানে খাদ্য নিরাপত্তার জন্য পদক্ষেপ নেই। এবং এখানে আরেকটি বিষয় আপনাদের একটু স্মরণ করতে চাই যে 1959 সালে যে নিরাপদ খাদ্য আইন, যে অর্ডিন্যান্স যেটা জারি করা হয়েছিল 1956 সাল থেকে 1958 সাল পর্যন্ত, আচ্ছা মার্শাল্লাহ হবার আগ পর্যন্ত কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তখনই উদ্যোগটা গ্রহণ করা হয়, কিন্তু তখন সেটা করে যেতে পারেননি। 1958 সালের 7ই অক্টোবর আইয়ুব খান, পাকিস্তানের সেনাপ্রধান, সে একাধারে সেনাপ্রধান আবার নিজের ক্ষমতা দখল করে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে, এবং মার্শাল অর্ডিন্যান্সের মাধ্যমে 59 সালে এই পিওর ফুড অর্ডিন্যান্সটা তারা জারি করে। আমরা
আওয়ামী লীগ ক্ষমতা আসার পর আমরা নিরাপদ খাদ্য নিশ্চিত করবার জন্য আইনগত ব্যবস্থা নেবার পদক্ষেপ নিই এবং সেই আইনগুলি পরিবর্তন করে আমরা নিরাপদ খাদ্য আইন 2013 প্রণয়ন করি। কারণ আমরা 96 সালে অনেকগুলি পদক্ষেপ নিয়েছিলাম, কিন্তু যেটা হয় অল্প সময় ক্ষমতায় ছিলাম সেটা করে যেতে পারিনি। কিন্তু আমরা দ্বিতীয়বার ক্ষমতায় এসে এই নিরাপদ খাদ্য আইন 2013 প্রণয়ন করেছি এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সেটা প্রতিষ্ঠা করা হয়েছে। 3টি বিধিমালা, 7টি প্রবিধানও প্রণয়ন করা হয়েছে। তাছাড়া খাদ্য উৎপাদন ও পুষ্টি নিশ্চিত করার লক্ষ্যে গবেষণার উপরও আমরা গুরুত্ব দিয়েছি। একসময় আমাদের দেশ থেকে যেমন চিংড়ি রপ্তানি হতো বা অন্যান্য কিছু রপ্তানি হতো, কিন্তু এই রপ্তানির প্রতিবন্ধকতার সৃষ্টি হতো এই জন্য যেটাকে কখনো ল্যাবরেটরিতে টেস্ট ঠিক মতো করা হতো না। আমি যখন সরকারে আসি 96 সালে, তখন এই সমস্যাটা আমরা দেখেছিলাম, যার জন্য আমরা সব থেকে গুরুত্ব দিয়েছি যে ফুড টেস্টিং ল্যাবরেটরি এটা একান্তভাবে দরকার। এবং সেই সাথে যেমন মাছ, বিভিন্ন চিংড়ি থেকে অন্যান্য মাছগুলি আমাদের গবেষণা, আর সেই সাথে সাথে আরো আমাদের একটা মাত্র কৃষি বিশ্ববিদ্যালয় ছিল, আমি অনেকগুলি কৃষি বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে করে দিয়েছি যেন গবেষণা হয়, এবং গবেষণায় বিশেষ বরাদ্দ আমি দিয়েছি যেন গবেষণা ছাড়া আসলে কখনো উৎকর্ষ সাধন করা যায় না। তো সেদিকে লক্ষ্য রেখে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি এবং খাদ্য উৎপাদন ও পুষ্টি নিশ্চিত করার লক্ষ্যে আমরা গবেষণার উপর এখনো গুরুত্ব দিয়ে যাচ্ছি। আমি মনে করি একমাত্র গবেষণার মাধ্যমে আমরা পারি এবং আমরা সেটা করেছি। আজকে লবণাক্ত সহিষ্ণু ধান বা জলমগ্ন অথবা খরা সহিষ্ণু ফসল উৎপাদন, বিভিন্ন বহুমুখী আমাদের তরি তরকারি, ফল মূল, অনেক বিদেশি ফলমূল এখন এখানে উৎপাদন হচ্ছে, আবার তরি তরকারি উৎপাদন হচ্ছে, আমাদের খাদ্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে। 96 সালে যখন আমি সরকার গঠন করি 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল। মূলত এটা আমি বলবো যে যারা ক্ষমতা ছিল তারা আসলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হোক এটা তারা চায়নি কখনো। আমদানির উপরেই বেশি তাদের আন্তরিকতা ছিল এবং তার কারণ হচ্ছে তাদের নিজেদের কিছু লোক আমদানি করে ব্যবসা করবে। কিন্তু আমি এটা স্পষ্ট বলতে চাই যে আওয়ামী লীগ সরকার ব্যবসা করতে আসেনি, জনগণের সেবা করতে এসেছি, সেবক হিসেবে এসেছি। কাজেই নিজেকে আত্মমর্যাদাশীল জাতি হিসেবে আমরা গড়ে তুলতে চাই, কারোর কাছে হাত পেতে আমরা চলতে চাই না। সেই জন্য আমরা, যেহেতু জাতিপিতা বলেছেন যে আমাদের মাটি আছে, মানুষ আছে, সেই মাটি মানুষকে সম্বল করেই কিন্তু আমরা দেশের উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছি। 5 বছর ক্ষমতায় ছিলাম, যখন 2001 সালে আমরা ক্ষমতা হস্তান্তর করি তখন 26 লক্ষ মেট্রিক টন খাদ্য আমরা গুদামে রেখে গিয়েছিলাম। আর 8 বছর পরে যখন আবার সরকার গঠন করি তখন থেকে আবার বাংলাদেশে সেই 24 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি। এটা হচ্ছে একটি দল বা ব্যক্তি বিশেষ দ্বারা যে ক্ষমতায় থাকে তাদের নীতির প্রশ্ন। আমাদের নীতিটা হচ্ছে সবসময় আমরা আমাদের দেশের মানুষের খাদ্য চাহিদা আমরা নিজেরা উৎপাদন করব, আমরা নিশ্চিত করব, সেই সাথে সাথে পুষ্টি নিশ্চিত করার দিকেও আমরা বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি। এই ক্ষেত্রে একটি অনুরোধ করব আমাদের এই যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে, যে নিরাপদ খাদ্য শুধু ল্যাবরেটরি টেস্ট করা বা এগুলি হবে না, সাথে সাথে আপনাদের আরেকটা কাজ করতে হবে, এটা প্রচার করতে হবে। সেটা হলো সুষম খাদ্য কিভাবে গ্রহণ করবে, কিভাবে খাদ্যটা নিলে সেটা সুষম খাদ্য হবে, সেই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে এবং তার একটা প্রচারও দরকার। এটা বয়স্ক বা যারা একেবারে ছোট শিশু তাদের জন্য প্রযোজ্য, এমনকি মাতৃত্বকালীন সময়েও কি খাবার খাবে বা তার পরবর্তীতে বা ছোট শিশুর জন্য কি, এগুলির আমার মনে হয় একটা ব্যাপক প্রচারের ব্যবস্থা নিতে হবে। তাহলে আমাদের মানুষের মধ্যে কিন্তু সচেতনতা আসবে। কারণ একসময় এমন ছিল আমাদের দেশের মানুষ কি কোনো মতে একটু ভাত পেলে ওই নুন মরিচ দিয়ে 4টা ভাত খেতে পারলে পেটটা ভরে একবারে খেয়ে নিয়ে মনে করতো যে আমি খেলাম। কারণ তাদের যখন দারিদ্র্যের কষাঘাতে তারা জর্জরিত ছিল। আল্লাহর রহমতে এখন ধীরে ধীরে আমাদের দারিদ্র্যের হার কমেছে, মানুষের মধ্যে সচেতনতা এসেছে। অনেকটা মানুষ কিন্তু এখন যে টাকা কামাই করা হয় সেটা দিয়ে শুধু ভাত না, সাথে হয়তো একটু আমিষ কিনতে পারে। তো এটা আরো যাতে তাদের জীবনমান উন্নত হোক, তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাক, তাদের আর্থিক সচ্ছলতা আসুক, সেই প্রচেষ্টা যেমন আমরা চালাবো, সাথে সাথে যারা
খাদ্য গ্রহণ করবেন তাদেরকে এই সুষম খাদ্য গ্রহণের ব্যাপারে সচেতনতা সৃষ্টি করা একান্তভাবে প্রয়োজন, যেটা আসলে নিরাপদ খাদ্যের মধ্যেও পড়বে বলে আমি বিশ্বাস করি। সেই সাথে আমি মনে করি যে আমরা যেমন স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিয়েছি, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে আমরা স্বাস্থ্যসেবাই শুধু দিচ্ছি না, নানা রকম পরামর্শ দেওয়া, পরীক্ষা করা এবং 30 প্রকার ঔষধ বিনামূল্যেও দিচ্ছি। করোনা ভাইরাসের কারণে আমাদের অনেক কাজ হয়তো বাধাগ্রস্ত হচ্ছে, কিন্তু সেখানে একটা কাজ খুব ভালো হয়েছে মনে করি। করোনা আমাদের একটা শিক্ষা দিয়েছে, সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। মানুষের মাঝে সেই সচেতনতাটা এসেছে, মানুষ এখন নিজেকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে, বারবার হাত ধোয়া বা মাস্ক পরা বা নিজেদের একটু এলাকা নিজের ঘরে পরিষ্কার রাখা, এই বিষয়টাও একটু আমার মনে হয় একটু সচেতন করা দরকার সবাইকে, সেটা পদক্ষেপ নিতে হবে। দ্বিতীয় হচ্ছে ভেজাল। এই ভেজালের ব্যাপারে আমি বলবো যে যারা ব্যবসা করতে চায় বা ব্যবসা করছে 2 পয়সা বেশি কামাই করার জন্য তারা এই ভেজাল দিতে থাকে বা পচা গন্ধ খাবার সেগুলিকে আবার ব্যবহার করে। এ ব্যাপারেও একদিকে যেমন সচেতনতা সৃষ্টি করতে হবে যে ঠিক আছে আপনাদের যত পয়সা লাগে সেই পয়সা যেটা খরচ হবে সেটা নেন, লাভের অংশটা ওভাবে হিসাব করেন, কিন্তু এইভাবে ভেজাল দিয়ে মানুষের ক্ষতি করবেন না। আর একদিকে যেমন তাদেরকে মানে বোঝানো, তাদের ভিতরে সচেতনতা সৃষ্টি, অপরদিকে যেটা করতে হবে সেটা হলো কঠোর হস্তে এটা দমনও করতে হবে। দুই দিকেই ব্যবস্থা নেওয়া একান্তভাবে দরকার, সেই ব্যবস্থাগুলি আপনাদের নিতে হবে। এখানে আমি মনে করি যে 100টা খাদ্য শিল্পে যে সেফ ফুড প্ল্যান বাস্তবায়ন হচ্ছে, এটা সারা বাংলাদেশেই করা উচিত, ধীরে ধীরে বাড়াতে হবে, একদম গ্রাম পর্যায় পর্যন্ত এটা নিয়ে যেতে হবে। আর একটা হচ্ছে যে আমরা যে ফুড টেস্টিং ল্যাবরেটরি, যেটা একটা কেন্দ্রীয় ফুড টেস্টিং ল্যাবরেটরি হবে, কিন্তু হচ্ছে তার সাথে সাথে যেমন বিভাগীয়ভাবে করা একান্তভাবে প্রয়োজন, কারণ আমরা 100টা অর্থনৈতিক অঞ্চল তৈরি করতে, সেখানে শিল্পায়ন হবে। এই শিল্পায়নে আমরা খাদ্য প্রক্রিয়াজাত শিল্পের উপরে গুরুত্ব দিচ্ছি, কারণ আমরা আমাদের যে নদী নালা খাল বিল আমাদের রয়েছে, তাছাড়া এখানে মৎস্য পালনের সাথে সাথে পশুপালন বা অন্যান্য তরি তরকারি সবজি সবকিছু আমরা করতে পারি, কিন্তু আমরা যদি এটা বিদেশে রপ্তানি করতে চাই তাহলে এই ল্যাবরেটরি টেস্টিং তার সার্টিফিকেট নেওয়া এটা একান্তভাবে অপরিহার্য। শুধু খাদ্যের ব্যাপারে না, আমরা যে কোনো পণ্য উৎপাদন করি না কেন সেগুলিরই একটা মানে পরীক্ষাগার থাকা দরকার, এবং পরীক্ষা করেই কিন্তু বাইরে যাবে। এটা প্রতিটি ক্ষেত্রে এটা প্রযোজ্য, কিন্তু খাদ্যের জন্য এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সেই জন্য আমার অনুরোধ থাকবে যে আপনারা এই ফুড টেস্টিং ল্যাবরেটরি কেন্দ্রীয়ভাবে হলেও সাথে সাথে প্রত্যেক বিভাগীয় শহরে করা দরকার, আর গ্রাম পর্যায় পর্যন্ত যাতে ফুড টেস্টিং করতে পারে তার সুযোগটাও থাকতে হবে। আর সেই সাথে সাথে মানে খাদ্য রপ্তানি বা এক্ষেত্রে আমি মনে করি যে আমাদের যোগাযোগ ব্যবস্থা আমরা উন্নতি করে দিচ্ছি, কিন্তু সেখানে আমাদের আজকাল আপনারা জানেন যে করোনা ভাইরাসের কারণে অনলাইনে কিন্তু অনেক কেনা বেচা হচ্ছে, এমনকি খাবার দাবারও কিন্তু ঘরে ঘরে সেটা ফুড সাপ্লাই দেওয়া হচ্ছে, কিন্তু যারা করছেন বা সঠিক খাদ্যটা দিচ্ছে কিনা সে ব্যাপারে কিন্তু নজরদারি বাড়ানো একান্তভাবে দরকার। আর আমাদের এক্ষেত্রে আমাদের ডাক বিভাগকেও আমরা উন্নত করতে চাই, যেন তারা ভালোভাবে পৌঁছে দিতে পারে বা এটা সক্রিয় করার ব্যবস্থা আমরা নেব। আমাদের প্রত্যেকটা এলাকা ভিত্তিক, আমাদের কিন্তু কিছু কিছু ফসল আছে এলাকা ভিত্তিক উৎপাদন হয়, তো সেসব এলাকার মাটি পরীক্ষা এবং পানি পরীক্ষার ব্যবস্থা যদি আমাদের আছে, তো সেদিকে আর একটু নজর দেওয়া দরকার যে কোন জায়গায় কি ধরনের ফসলটা হতে পারে, সেটা প্রক্রিয়াজাত করে আমরা মার্কেটিং এর ব্যবস্থা করতে পারি। মানুষের ক্রয় ক্ষমতা যত বাড়বে, মানুষ যত কাজে ব্যস্ত হবে, তত বেশি এটা প্রয়োজন হবে, কাজে সেই গুণাগুণ পরীক্ষা করা সেই ব্যবস্থা নেওয়া দরকার। আর এই সুযোগটা আমাদের একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত অর্থাৎ গ্রাম পর্যায় পর্যন্ত করা দরকার। যদিও মাটি পরীক্ষাটা হয় এখন, সেটা আমরা জানি, তো মাটি পানি সবকিছু গুণাগুণ পরীক্ষা করা দরকার। আর খাদ্য প্রক্রিয়াজাত যে সমস্ত আইটেমগুলি হয়, অর্থাৎ প্রক্রিয়াজাত খাদ্যের নিরাপদ মানে পরিবহনের ব্যবস্থা করা, সেটাও। এবং এই ক্ষেত্রে বলবো যে খাদ্য প্রক্রিয়াজাত যে করলে পরে সেটা মানে প্রক্রিয়াজাত খাদ্য নিরাপদ পরিবহনের জন্য আমাদের ডাক বিভাগ কিন্তু ভালো একটা ব্যবস্থা নিতে পারে, যে সেটা মানসম্মত রেখে এক এক জায়গায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা।
তাতে আমাদের গ্রাম, আমরা যে লক্ষ্যটা সামনে নিয়েছি যে আমাদের 1 ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না, সেক্ষেত্রে আমি সকলকে আহ্বান করব যে যা যা নিজের ঘর বাড়ি একটু জমি থাকলেও নিজের যেটা প্রয়োজন সংসারে সেটা কিন্তু উৎপাদন করা যায়, উদ্বৃত্তটা বিক্রিও করা যায়। তো নিজের চাহিদাটা মেটানো সেটা যেমন করা প্রয়োজন, আবার তাহলে আমাদের কখনো খাদ্যের অভাব হবে না। আর করোনা ভাইরাসে যখন শুরু হলো সারা বিশ্বব্যাপী, তখন আমি এটার উপরেই বেশি গুরুত্ব দিয়েছিলাম যে আমাদের দেশে যেন ভালোভাবে খাদ্য উৎপাদনটা আমরা অব্যাহত রাখতে পারি, কোনো মতে যেন খাদ্যের অভাবটা আমাদের দেশে না দেখা দেয়। এবারে একদিকে করোনা ভাইরাস, পরপর 3-4 বার বন্যা আসলো, তারপরে ঘূর্ণিঝড়, মানে প্রকৃতিও যেন আমাদের সাথে একটা বৈরিতা করলো, কিন্তু সেটা মোকাবেলা করেও আমাদের যে খাদ্য নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারছি, এটাই সব থেকে বড় কথা। সেজন্য সবাইকে, আমাদের কৃষি, খাদ্য এবং আমাদের প্রশাসন সকলেইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে আপনারা ব্যবস্থা নিচ্ছেন। আরেকটি বিষয় আমি ধন্যবাদ জানাবো, ইতিমধ্যে আপনারা যেমন ঢাকা শহরে বিভিন্ন হোটেল এবং রেস্তোরাঁগুলি সেগুলিকে গ্রেডিং স্টিকার দিয়ে দিচ্ছেন এবং মনিটরিং এর ব্যবস্থা নিচ্ছেন, এটা অত্যন্ত ভালো কাজ। কিন্তু এই কাজটা শুধু রাজধানীতে করলে হবে না, এটা সারা বাংলাদেশে একটু করা দরকার। সেদিকে সবাই আমার মনে হয় আপনারা যথাযথ ব্যবস্থা নিতে পারেন এবং এ ব্যাপারে নজরদারিটা বাড়ানোর জন্য আপনারা যে পদক্ষেপ নেবেন এ বিষয়ে যা সহযোগিতা করা দরকার করব। আর সহযোগিতার ক্ষেত্রে আমি জানি যে কোনো কিছু করতে গেলে টাকা লাগবে, চিন্তা নাই, অর্থমন্ত্রী আমার পাশে আছে। এই ক্যামেরাটা দেখা অর্থমন্ত্রী, আমি কথাগুলি বলে যাচ্ছি অর্থমন্ত্রীকে সাথে রেখেই বলে যাচ্ছি। তো অর্থমন্ত্রী আছে, আমি মনে করি যে মানুষের মানে নিরাপদ খাদ্য নিশ্চিত করবার জন্য যা প্রয়োজন সেটা আমরা করতে পারবো। যদিও আমি জানি করোনার কারণে আমাদের যথেষ্ট সমস্যা মোকাবেলা করতে হচ্ছে, কিন্তু তারপরেও আমরা এই ব্যবস্থাটা নেব। আর এখন তো ডিজিটাল ব্যবস্থা আছে, কাজে ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে আপনারা কিন্তু ডিজিটাল ডিভাইস ব্যবহার করে এই মনিটরিং সিস্টেমটা আরো ভালোভাবে কাজে লাগাতে পারেন, সাথে সাথে তথ্যটা আপনারা দিতে পারেন। কাজে সেগুলি করবেন। ইতিমধ্যে নেওয়া হচ্ছে কাজ, এটা আরো ভালোভাবে করা দরকার। যাক, আমি আর বেশি সময় না নিয়ে এটুকু বলবো যে আমাদের দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের যেমন কৃষিকে আমরা গুরুত্ব দিয়েছি, কারণ বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ, আমাদের অর্থনৈতিক কৃষির উপর নির্ভরশীল। আর এই কৃষির সাথে আমাদের খাদ্য নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। আমরা কারোর কাছে হাত পেতে চলতে চাই না, নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের খাবার নিজে উৎপাদন করতে হবে, নিজের পুষ্টি নিজেরা নিশ্চিত করতে হবে এবং সেটা আমরা নিজেরাই করব। কারোর কাছে হাত পেতে চলবো না, মাথা উঁচু করে বিশ্ব দরবারে চলবো। আমরা রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি, কাজে এই স্বাধীনতাকে আমরা অর্থবহ করব। ইতিমধ্যে দেশের প্রতিটি ক্ষেত্রেই আমরা প্রণোদনা দিয়েছি যে এই মহামারীর হাত থেকে আমাদের দেশের মানুষকে রক্ষা করতে। আমরা ইতিমধ্যে টিকাদান কর্মসূচিও শুরু করেছি, যা অনেক উন্নত দেশও এখনো করতে পারেনি, কিন্তু আমরা খুব দ্রুত ব্যবস্থা নিয়েছিলাম। আগাম মানে অর্থ দিয়ে আমরা কিভাবে কোথায় এই টিকা ভ্যাকসিন পাওয়া যায় ক্রয় ব্যবস্থা করেছিলাম, আর আজকে সেটা আমরা সত্যি আমি আনন্দিত যে সেটা আমরা দিতে পারছি। আমি আশা করি এর হাত থেকে মানুষ মুক্তি পাবে, করোনার থেকে। শুধু আমরা না, সারা বিশ্বব্যাপী আজকে এই সমস্যাটা, এই করোনা অর্থাৎ কোভিড-19 মহামারী, এই মহামারী থেকে বাংলাদেশ এবং সারা বিশ্ব মুক্তি পাবে, এই আশা আমরা করি। এবং আপনারা জানেন যে আমরা আরেকটা ব্যবস্থা নিয়েছি যে বাংলাদেশে একটি মানুষও গৃহহারা থাকবে না, ভূমিহীন থাকবে না। মুজিব বসে, এটাই হচ্ছে আমাদের অঙ্গীকার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী আমরা যেমন উদযাপন করছি, সাথে সাথে আমরা স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে পদার্পণ করেছি। কাজে এই সময়ের মধ্যে আমরা চাই বাংলাদেশের প্রতিটি গৃহহীন ভূমিহীন মানুষ তাদের জন্য একটি ঘর হয়। আর এই একটি ঘর হলেও কিন্তু সেই সাথে সাথে সেই মানুষটা কিন্তু তার ঘরের কাছে একটা কাঁচামরিচের গাছ লাগালেও তো লাগাবে, একটু গাছপালা লাগায় সে নিজে কিছু তার খাবার জোগাড় করতে পারবে, তাকে আর ঠিকানাবিহীন থাকতে হবে না। যা আমাদের
জাতীয় অর্থনীতিতে বিরাট অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি। দারিদ্র্য বিমোচনে অবদান রাখবে, কারণ ওই ঘরটাই হবে তার কর্মস্থানের জায়গা, সেখানে সে অনেক কিছু করতে পারবে। তাদেরকে আমরা ট্রেনিং দেওয়া, তাদেরকে কিছু মানে সহযোগিতা আমরা করে যাচ্ছি, তো সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি। তো আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। তাছাড়া আমরা তো বিজিডির মাধ্যমে বিনা পয়সায় খাবার দিচ্ছি, আমরা পুষ্টি চাল বিতরণ করে যাচ্ছি যাতে আমাদের দেশের মানুষগুলি সুস্বাস্থ্যের অধিকারী হয়, এবং আমাদের গবেষণার উপরে আমরা সবথেকে বেশি গুরুত্ব দিয়েছি। তো এভাবে আমরা মনে করি আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমি আবারও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যারা পুরস্কার পেয়েছে তাদেরকে, এবং আমার খুব ভালো লাগলো যে আমাদের ছাত্র ছাত্রীরা, ইয়াং জেনারেশন, যুব সমাজ, তারাই তাদের মতামত দিয়েছে। বাংলাদেশ আগামী 2041 সালের বাংলাদেশ কেমন হবে সে প্রেক্ষিত পরিকল্পনা আমি দিয়েছি। তাছাড়া ডেল্টা প্ল্যান, অর্থাৎ আমাদের যে বদ্বীপ, সেই বদ্বীপটা কেমন উন্নত হবে 2100 সাল পর্যন্ত সেই পরিকল্পনা দিয়ে গেছি। তো আজকে এই যে যুব সমাজ বা ছাত্ররা তাদের যে মতামতটা দিতে পারলো, আমি মনে করি আমার 41-এ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে সৈনিক, এরাই তো গড়ে উঠবে, এরাই করবে। কাজে এদের চিন্তা ভাবনা এর মাধ্যমেই আমরা আরো দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো, এবং আমাদের এই ছেলেমেয়েরাই পারবে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে, এবং তারাই পারবে, এটা আমার বিশ্বাস। কারণ তারা এত ছোট, তাদের চিন্তা ভাবনা অনেক স্বচ্ছ, তাদের ভবিষ্যৎ চিন্তা রয়েছে, এটাই সব থেকে ভালো লাগলো। সেই জন্য যারা পুরস্কার প্রাপ্ত এবং এই কুইজ প্রোগ্রামে যারা অংশগ্রহণ করেছে তাদের সবাইকে, মানে পুরস্কার যারা পায়নি তাদেরকেও আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, যে প্রত্যেকেই তো একটা মতামত দিয়েছে, একটা চিন্তা, তাদের একটা চিন্তার মানে ফসল আমরা পাচ্ছি। তো ওই যে চিন্তা করতে পেরেছে, এটাই তো সবচেয়ে বড় কথা। তো সেই জন্য সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। আমি আর কিছু না বলে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই, এবং বাংলাদেশের মানুষ শুধু খাদ্য নিরাপত্তা না, খাদ্যের সাথে সাথে মানে পুষ্টি নিরাপত্তা সহ নিরাপদ খাদ্য পাক, সুস্বাস্থ্যের অধিকারী হোক, উন্নত জীবন পাক, জাতির পিতার স্বপ্ন ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত সমৃদ্ধ সোনার বাংলা আমরা গড়ে তুলি। এই প্রত্যয় ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।